আসসালামু আলাইকুম। আমি কামরুজ্জামান জার্মানি থেকে। আজকে আমার আলোচনার বিষয় একটি প্রবাদ বাক্য নিয়ে। সমগ্র জাতির একটা বড় অংশের সাথে আমার যোগাযোগ করবার সুযোগ হয়েছিল। আজ তারই আলোকে এই প্রবাদটি স্মরণে এলো। প্রবাদটি আমাদের অনেকেরই জানা। অতি ব্যবহারিক প্রবাদটি হচ্ছে, যে যায় লঙ্কায় সে হয় রাবণ। রাবণের চরিত্র সম্পর্কে যারা হিন্দু ধর্ম অবলম্বী তারা প্রত্যেকেই খুব ভালো জানেন। আর সাধারণ মানুষেরা এই শ্লোকটি ব্যবহার করেন, কিন্তু প্রকৃত কারণ হয়তো আমরা অনেকেই জানি না। রাবণ ছিল হিন্দু ধর্মের মহাকাব্য রামায়ণের অন্যতম চরিত্র। অগণিত বদ জ্ঞানী, একাধারে অত্যাচারী, মিথ্যাবাদী, কৌশলী, ভোগবিলাসী, সুযোগ সন্ধানী এবং লঙ্কা দ্বীপের রাজা। বর্তমান শ্রীলঙ্কাই এক সময়কার লঙ্কা দ্বীপ। বন্ধুরা, আমি বাংলাদেশের রাজনৈতিক, সামাজিক ও পারিবারিক বিষয়কে কেন্দ্র করে এই প্রবাদের ব্যাখ্যামূলক আলোচনা করব। আশা করি আপনাদের ভালো লাগবে এবং অনেক অজানা তথ্য অবগত হতে পারবেন। যারা এই মুহূর্তে আমার সাথে আছেন এবং পরবর্তীতে দেখবেন, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন চেপে রাখুন, যাতে করে আপনারা আমার গঠনমূলক এই আলোচনা সহজে পেতে পারেন। প্রথমে আমি রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা করব। আমাদের দেশের রাজনীতিবিদরা প্রায় সকলে ক্ষমতায় যাবার জন্য জনগণের কাছে হাজারো প্রতিশ্রুতি করে থাকেন, কিন্তু ক্ষমতায় যাবার পর তারা একটিও পালন করেন না। এমন একজনও রাজনৈতিক নেতা পাওয়া যাবে না বাংলাদেশে যারা ক্ষমতায় যাবার পর তাদের প্রতিশ্রুতি রক্ষা করেছেন। আর তারই ফলশ্রুতিতে অল্প দিনেই তাদের প্রতি জনগণের সেই ভালোবাসা ঘৃণায় রূপান্তরিত হয়। বাংলাদেশের স্বাধীনতার স্থপতি শেখ মুজিবুর রহমানও তার ব্যতিক্রম ছিলেন না। তাকে তৎকালীন সময়ে সমগ্র বাংলাদেশের 7.5 কোটি মানুষই ভালোবেসেছিল। তিনিও তার ভালোবাসার প্রতিদান দিতে ব্যর্থ হয়েছেন, শুধুমাত্র নিজের ভোগ বিলাসকে প্রাধান্য দেবার জন্য। আমি অনেক আলোচনায় বলেছি যে বঙ্গবন্ধু তৎকালীন সময়ে চাইলে দেশটাকে সোনার বাংলাদেশে রূপান্তরিত করতে পারতেন। সেই ক্ষমতা, সেই সাহস এবং সেই জনসমর্থন তার ছিল। কিন্তু শেখ মুজিবও ক্ষমতার লোভে পড়ে গিয়েছিলেন। শেখ মুজিবকে তৈরি করেছিলেন মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী। তার জীবনযাত্রা আর মুজিবের জীবনযাত্রা ছিল আকাশ আর পাতাল ব্যবধান। ভাসানী দেশের তৈরি তামাক পাতা দিয়ে হুক্কা টানতেন, আর শেখ মুজিবুর রহমান তৎকালীন সময়ে লর্ডদের নাম করা টাবাক অ্যারিন মোর ব্যবহার করতেন। ক্ষমতায় অধিষ্ঠিত হবার পর দেশের মানুষের অনাহার এগুলো মুজিবুর রহমান সাহেবকেও খুব একটা অনুপ্রাণিত করেনি। তার পরের ক্ষমতাসীন লোকদের তো বাদই দিলাম। আমি ইউরোপের অনেক দেশের রাজনীতিবিদদের কাছে দেখেছি, তারা ক্ষমতায় গেলে জনগণ তাদেরকে নামতে দিতে চায় না, কারণ তারা জনগণকে দেওয়া প্রতিশ্রুতির শতভাগ বাস্তবায়ন করতে চেষ্টা করেন। স্বাধীনতার গৌরব এবং মুক্তির পথে শেখ মুজিবের রাবণ চরিত্রটি খুব একটা প্রসারিত হতে পারেনি সময়ের স্বল্পতার কারণে। জনসাধারণ ভুলেও গিয়েছিল তার অগণিত অত্যাচারী নেতৃত্বের প্রতিচ্ছবি। কিন্তু তার উত্তরসূরি শেখ হাসিনার 15 বছরের শাসনামলের অত্যাচার, নির্যাতন এতটাই জনমনে চাপ ফেলেছে যে তার বাবার প্রতিচ্ছবিও জেগে উঠেছে জনমনে। তা না হলে স্বাধীনতার অর্ধ শতাব্দী পর স্থপতির চিহ্ন নিশ্চিহ্ন করবার মতন পরিস্থিতির সৃষ্টি হবার কথা ছিল না। এজন্য দায়ী শেখ পরিবারের ইতিহাস সংক্রান্ত অযোগ্যতা এবং রাজ পরিবার সুলভ আত্ম অহংকার। শেখ হাসিনার শাসন আমলে যতগুলো উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে প্রচার চালানো হয়েছে, আমি শুরু থেকেই তার অনেকগুলো নিয়ে সমালোচনা করেছি। বিশেষ করে 1100 একর জমিতে 100 পরিবারের জন্য ছোট্ট ছোট্ট ঘর করে দিয়ে মানবতা দেখানো, তার এই বিষয়টি আমার বোধগম্য হয়নি। বাংলাদেশের মতন একটি ঘনবসতি এবং দরিদ্র দেশে এত বিশাল পরিমাণ জায়গায় 100টি পরিবারকে স্থান দিয়ে উন্নয়ন বলাটা আসলে এক ধরনের অর্থ আত্মসাতের কৌশলী পরিকল্পনা, এতে কোনো সন্দেহ নেই, যেটা আমি তৎসময়ে সমালোচনা করেছি। আমি বারবার বলেছি, উন্নয়ন বলতে সমগ্র জনগণের জীবনযাত্রাকে বোঝায়। বড় বিল্ডিং, রাস্তা, ব্রিজ এগুলো নিয়ে সাময়িক বাহবা পাওয়া গেলেও উন্নয়নমূলক সরকার হিসেবে পূর্ণ সমর্থন পাওয়া যায় না। এই ধরনের ভুল সিদ্ধান্তের জন্য আমি পরিকল্পনা মন্ত্রণালয়কেই দায়ী করেছি এবং বিভিন্ন টক শোতেও আলোচনা করেছি। 2012 সালে ঢাকায় একটি টেলিভিশনের টক শোতে আলোচনা করে গভীর রাতে বাসায় ফেরবার পথে হাজারো মানুষকে রাস্তায় শুয়ে থাকতে দেখে লোকে যেটাকে উন্নয়ন বলছিল, আমি সেগুলোকে ধিক্কার জানিয়েছি। অবশেষে 2013 সালে বাংলাদেশের প্রাথমিক শিক্ষায় শতকরা 99% A+ পাওয়ার মতন রেজাল্ট যখন দেওয়া হয়েছে, তখন আমি শেখ হাসিনার অনুকূলে একটি লম্বা চিঠি অ্যাকনলেজ করে জার্মানি থেকে পোস্ট করেছিলাম। সেই চিঠিতে আমি শিক্ষা ব্যবস্থার উপর কিছু পরামর্শ দিয়েছি।
অবশ্য পরবর্তীতে 2016 সালে সেই পরামর্শ থেকে কিছু নীতি তিনি নির্ধারণ করেছিলেন, কিন্তু বাস্তবায়ন করেননি। আমি অবশ্য সেই চিঠির কোনো জবাব পাইনি। ভাবতেই পারি না যে একটি দেশের রাষ্ট্রপ্রধান দেশের মানুষের কর্মসংস্থানের চিন্তা না করে বইয়ের মুদ্রণের দায়িত্বটি অন্য দেশকে প্রদান করতে পারে, দেশের পাট শিল্প বন্ধ করে দিয়ে প্রতিবেশী দেশ থেকে পাট পণ্য আমদানি করবার সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। আমি লজ্জিত হয়েছিলাম সেদিন, যেদিন জানতে পারি ইসলামী ফাউন্ডেশনের চেয়ারম্যান করা হয়েছে একজন হিন্দু নাগরিককে 90% মুসলিম কান্ট্রিতে। এর সব কিছু করা হয়েছিল রাষ্ট্রের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করে নিজের শাসনকালকে চিরবন্দোবস্ত করবার জন্য, যেটা একটা সদ্যপ্রসূত শিশু উপলব্ধি করবার ক্ষমতা রাখে। আর এটাকে আমার অনেক বন্ধুরা যারা দীর্ঘ বছর বিদেশ করছেন তারাও সমর্থন করছে। শেখ হাসিনার আজকের অধঃপতনের আরেকটি অন্যতম কারণ পরিবারতন্ত্র। বাংলাদেশের সামাজিক অবস্থা অত্যন্ত নাজুক, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। বিশেষ করে আমার 30 বছরের দেখা বাংলাদেশকে আমি নিরপেক্ষ জায়গা থেকে এই নাজুক বিষয়টি নিশ্চিত করতে পারি। এর থেকে উত্তরণের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন আওয়ামী লীগ এবং বিএনপি, এই দুই দলের রাজনৈতিক সংস্কার। শেখ পরিবার এবং জিয়া পরিবার, এই দুই পরিবার মাইনাস করে দুটো দলকে যদি ঢেলে সাজানো যায় তাহলে বাংলাদেশে একটা নতুন রাজনৈতিক ধারার প্রবর্তন হতে পারে। এছাড়া নতুন রাজনৈতিক দল তৈরি করে দেশকে সেই পর্যায়ে নিতে নিতে ভয়ঙ্কর বিপদে পড়বে বাংলাদেশ। আমি বিএনপি এবং আওয়ামী লীগের হাতে গোনা যে কজন রাজনৈতিক বুদ্ধিজীবী এখনও আছেন তাদের এগিয়ে আসবার জন্য আহ্বান করব, এবং আমি বলবো যুব সমাজকে সামনে দিয়ে আপনারা আওয়ামী লীগ এবং বিএনপির রাজনৈতিক আদর্শকে সংস্কার করেন, তাহলে আমরা একটি সুন্দর দেশ গড়তে সক্ষম হব। মানুষ চিরদিন বাঁচে না, আমরাও চিরদিন বাঁচব না, ক্ষমতাও চিরস্থায়ী নয়। এই চিন্তা ভাবনা থেকে আপনাদের শুভবুদ্ধির উদয় হবে এই কামনা করে শেষ করছি। আমার চ্যানেলটিকে পুনরায় সাবস্ক্রাইব করার আহ্বান জানিয়ে সবাই ভালো থাকবেন, সবাই মঙ্গল কামনা করছি। একটি সুন্দর সাম্যের দেশ আশা করছি। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফিজ।